প্রথমেই সুচিন্তা বাংলাদেশের চট্টগ্রামে দাঁড়িয়ে আমরা আজকে এখানে মিলিত হয়েছি। তার কারণ কিন্তু আমাদের জন্য খুবই বেদনার এবং আমাদের জন্য এক ধরনের দুঃস্বপ্নের ইতিহাস। 15ই আগস্ট এদিন আমাদের পরাজয়ের দিন। ৭১-এর ২৬শে মার্চ আমরা স্বাধীনতা ঘোষণা করেছি, ১৬ই ডিসেম্বরে বিজয় ছিনিয়ে এনেছি আমাদের গর্বের স্বাধীনতা। ঠিক একইভাবে ৩.৫ বছরের মাথায় অগস্টের ১৫ তারিখে আমরা একইভাবে আবার পরাজিত হয়েছি। আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সম্মানিত অতিথিবৃন্দ, বক্তাবৃন্দ যারা বক্তব্য রাখলেন, বিশেষ করে আজকে আমাদের প্রজন্মের, আমারও পরবর্তী প্রজন্মের অনেকেই দেখতে পাচ্ছি যারা আজকে এখানে এসেছেন। শক্তিতে পরিণত করার যে তাগিদ আমরা দেখছি এবং সেই জায়গা থেকে আহ্বান যে আমরা নতুন উদ্যমে, নতুনভাবে, নতুন শক্তি নিয়ে কাজ করব এবং সেই জায়গা থেকেই আপনাদের আমার পক্ষ থেকে আহ্বান, শুভেচ্ছা নয় আহ্বান। আমরা আজকে যে আলোচ্য বিষয়গুলো রাখা হয়েছে খুব প্রাসঙ্গিক। আমি যেটা আমার বক্তব্য শুরুতেই বলেছিলাম যে আমাদের জন্য কলঙ্কের মাস এবং পরাজয়ের দিন। কারণ হচ্ছে ৭৫-এর 15 আগস্ট ঘাতকরা কিন্তু বঙ্গবন্ধুকে শুধু হত্যা করেনি। আপনারা একটু খেয়াল করে দেখেন, ওনার পরিবারের সকল সদস্যকে শুধু হত্যা করেন, তারা মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রাপ্ত যা যা কিছু চিন্তা, চেতনা, আদর্শিক যা কিছু সবকিছু তারা হত্যা করেছে। কথাগুলি বলেছি যে তারা জয় বাংলাকে হত্যা করেছে 15 আগস্টের পরে। তারা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রাপ্ত আমাদের অসাম্প্রদায়িক সংবিধান, ৭২-এর সংবিধানকে হত্যা করেছিল। তার বাঙালি জাতীয়তাবাদকে হত্যা করেছে এবং পুরো মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাওয়া আমাদের যে স্বপ্ন, যেটা বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে, পুরো চাকাটিকে তারা উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছিল এবং দীর্ঘ ২১ বছর ধরে এই কাজ তারা করেছিল। এবং যেটি আমি বিভিন্ন জায়গায় বলেছি, আজকেও বলতে চাই, খুবই সাফল্যের সাথে তারা সেই দীর্ঘ ২১ বছর এই কাজটি করেছিল। যে কারণে বলছি যে ৭১-এ আমাদের বিজয় হয়েছিল, কিন্তু ৭৫-এ এসে আমরা পরাজিত হয়ে গিয়েছিলাম। কিন্তু বাংলাদেশ আজকে এসে আমরা অনেকখানি এগিয়েছি, অনেকখানি ৭২-এর সংবিধানের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। আমাদের সংবিধানে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, কতগুলো যুদ্ধাপরাধীদের দণ্ড কার্যকর হয়েছে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে। এবং খেয়াল করে দেখেন যে শুধুমাত্র বঙ্গবন্ধুকে যে তারা হত্যা করেছিল তাই নয়, বঙ্গবন্ধুর হত্যাকারীরা তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল যে তাদের বিচার করা যাবে না, তাদেরকে পুরস্কৃত করা হয়েছিল। কি বিশাল পরাজয় হয়েছিল আমাদের ৭৫-এর 15 আগস্ট। রাতে পিছন দিকে বসে আছে অনেকে দেখছি। আমরা অনেকে হয়তো মনে করতে পারি যে এই রাজনীতি, তারপরে সংগঠন করা, সাংগঠনিকভাবে সময় দেয়া, শ্রম দেয়া, এগুলো করলে আমার লাভটা কি? এরকম একটা প্রশ্ন জাগতেই পারে। আমি ব্যক্তি, আমার লাভটা কি? হতে পারে না, এরকম চিন্তা আসতেই পারে যে আমি পড়াশোনা করব, ভালো রেজাল্ট করব, অবশ্যই করতে হবে সেটা। আমি একটা ভালো চাকরি করব, একটা চাকরি খুঁজবো, বা আমি একটা ছোট ভালো ব্যবসা করব, নিজের আয় রোজগার বাড়াবো, এটাই তো আমার কাজ। তারপরে একটা বিয়ে করব, বাচ্চা কাচ্চা হবে, তাদের স্কুলে পাঠাবো, এর বাইরে আমার চিন্তা করার তো দরকার নেই। আমি যদি সুখে শান্তিতে থাকি, আমার যদি সবকিছু ঠিক থাকে, তাহলেই তো হলো। এর বাইরে যে আমার দরকারটা কি, এই যে ইতিহাসটা জানতে চাওয়া বা সঠিক তথ্য জানতে চাওয়া, বা এর বিরুদ্ধে যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যাদের কথা বলছি তাদের বিরুদ্ধে উচ্চ কণ্ঠ হওয়া বা তাদের বিরুদ্ধে সংগঠিত হওয়া, এগুলো তো আমার দরকার নেই।
এরকম একটা চিন্তা কিন্তু মাথায় আসতে পারে। এবং আমাদের সমাজে এরকম অনেকে আছে, কিন্তু আমাদের প্রজন্ম বা আমার পরবর্তী প্রজন্মে অনেকে আছে যারা চিন্তা করে যে কি দরকার আমার এই অতিরিক্ত সময়, অতিরিক্ত শ্রমের ব্যাপারে ভাবতে পারে। কিন্তু আপনাদের একটা জিনিস বলি, আপনি যদি স্বার্থপর ভাবে চিন্তা করেন, সেটা করলেও স্বার্থপর ভাবেও যদি চিন্তা করেন, তাও কিন্তু আপনার এই লড়াইয়ে যোগ দিতে হবে। কেন? আপনি যদি ভাবেন যে আপনি শুধুই পড়াশোনা করবেন, পড়াশোনা অবশ্যই করতে হবে, শুধুই আত্মকেন্দ্রিক হবে, নিজের চিন্তা করবেন, শুধুই একটা ভালো চাকরি খুঁজবেন বা একটা ভালো ব্যবসা করে আয় রোজগার করার চেষ্টা করবেন, বা আপনার নিজের সংসার নিয়ে চিন্তা করুন, নিজের ভালোটা, নিজের আয় রোজগার বাড়ানো এবং সুন্দর করে থাকা, এটার ব্যাপারটি যদি এইভাবে আপনি চিন্তা করেন, তাহলে শেষ পর্যন্ত যে আপনি কিন্তু পারবেন না। কোথায় যে পারবেন না বলি, এই সমাজে কিন্তু একটা অপশক্তি আছে, যে অপশক্তি সারাক্ষণ প্রতিনিয়ত সমাজে যে পিস, শান্তিপূর্ণ যে অবস্থা, এটাকে নষ্ট করার প্রচেষ্টার মধ্যে আছে। এটা উদাহরণ দিই, আমার এক খালা, উনি বলছিলেন, আমি যখন আমার কাজিনদেরকে রাজনীতি নিয়ে বলতাম, বুঝাতাম মুক্তিযুদ্ধ কোন কি স্বপ্ন নিয়ে আমরা করেছিলাম, বাংলাদেশ কেমন বাংলাদেশ আমরা চাই, কেন চাই, এবং এই প্রজন্মের ভবিষ্যতের জন্য চাই, আপনার স্বামী এবং বাচ্চা কাচ্চাদের জন্য ঘর সংসার দেখবেন, আর রাজনীতি পচা জিনিস, খারাপ জিনিস আমার ছেলে মেয়ে দেখবে, জানা দরকার নেই, রাজনৈতিকভাবে সচেতন হওয়া দরকার নেই, অবদান রাখা তো দূরের কথা, রাজনৈতিকভাবে সচেতন হওয়ারও দরকার নেই, আমি নিজে ভালো থাকলে ভালো। কিন্তু শেষমেশে আপনি তো ভালো থাকতে পারবেন না, কারণ ওই যে যেটা বললাম, এই সমাজে একটা অপশক্তি প্রতিনিয়ত অপচেষ্টা চালিয়েই যাচ্ছে কিভাবে শান্তি বিনষ্ট করা যায়। এই অপচেষ্টার বিপক্ষে আমরা যদি আমাদের সব কাজের মধ্যে কিছুটা সময়, শ্রম এবং আমাদের সম্পদ ব্যয় করে এই লড়াইয়ের মধ্যে যদি আমরা না থাকি, তাহলে কিন্তু ওরা জিতে যাবে। আর এই অপশক্তি যদি জিতে, এই সমাজ নষ্ট হবে। এই সমাজ নষ্ট হলে, এই নষ্ট সমাজে আপনি যতই স্বার্থপরের মতো পরিবার পরিজন নিয়ে শান্তিতে থাকার চেষ্টা করেন না কেন, আপনি সেটা পারবেন না, এটা সম্ভব না। এই জন্য বলছি, আপনি স্বার্থপর ভাবে যদি চিন্তা করেন, স্বার্থপর ভাবে যদি চিন্তা করেন, আপনি আপনার নিজের জন্য, নিজের পরিবারের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনার এই সমাজে শান্তি বজায় রাখতে হবে। এই সমাজে যাতে জঙ্গিবাদের উত্থান না ঘটে, এই সমাজ যাতে অপশক্তির হাতে না চলে যায়, এই সমাজ যাতে এমন কোন গোষ্ঠীর হাতে না চলে যায় যারা শুধুমাত্র দুর্নীতিবাজ হবে, জঙ্গিবাদী হবে, যারা শুধুমাত্র এই সমাজকে টেনে পিছিয়ে নিয়ে যাবে, যে সমাজে আপনি আসলে শান্তিপূর্ণভাবে থাকতে পারবেন না, সেখানে আপনাকে অবদান রাখতে হবে। এবং সবাইকে একইভাবে অবদান রাখেন নেসেসারি না, কিন্তু একেবারে সবাইকে মিছিল করতে হবে না, সবাইকে সরাসরি রাজনীতি করতে হবে না, কিন্তু রাজনৈতিকভাবে সবাইকে সচেতন হতে হবে, রাজনীতিতে সবাইকে অবদান রাখতে হবে, যে যার মতো করে, এবং এই লড়াইয়ের মধ্যে সবাইকে থাকতে হবে। সুচিন্তার যে প্ল্যাটফর্মটা আমরা তৈরি করেছি, সুচিন্তা বাংলাদেশ, আমরা কিন্তু সবাইকে এইখানে ডাকছি, ওটা বাংলাদেশ জুড়ে এই তরুণ প্রজন্মের সবাইকে, 60 to 70%, 60 থেকে 70% বাংলাদেশের জনগোষ্ঠীর এখন তরুণ প্রজন্ম, তাদেরই কিন্তু সবচেয়ে বেশি এখন অবদান রাখার সময়। তাদেরকে কিন্তু লড়াইয়ের মধ্যে যোগ দিতে হবে। আমরা এই লড়াইটা কেন করতে যাচ্ছি, কারণ হচ্ছে এখানে যে আমরা বসে সুন্দর একটা প্রোগ্রাম করছি, আপনারা কি ভাবছেন শান্তিপূর্ণভাবে বসে যে একটা প্রোগ্রাম হচ্ছে, আমরা করছি, আপনারা শুনছেন, আমরা কথা বলছি, এটা কি ভাবছেন যে ন্যাচারালি পাওয়া একটি বিষয়? এটা অর্জন করতে হয়েছে। কেউ না কেউ এই লড়াইয়ে তার শ্রম দিচ্ছে, মেধা দিচ্ছে, তার সময় দিচ্ছে, এবং এই লড়াই জিতে যাচ্ছি এবং জিতে আছি আমরা, এই জন্য এখানে বসে শান্তিপূর্ণভাবে আলাপ আলোচনা করতে পারছি। এটা ভাবার কোনো কারণ নেই যে শান্তিটা আপনাকে কেউ দিয়ে যাবে, মঙ্গল গ্রহ থেকে কেউ এসে আপনাকে দিয়ে যাবে। এটা আপনার রাইট, এটা আপনার রাইট, যেমন এটা আপনার রেসপন্সিবিলিটি, এটা আপনাকে অর্জন করে নিতে হবে। কারণ এই সমাজে যদি শুধু শুভ শক্তি থাকতো, তাহলে তো কারো কোনো কিছু নিয়ে চিন্তাই করতে হতো না। যেহেতু এই সমাজে একটি অপশক্তি আছে এবং তাদেরকে আমরা দেখছি, তারা আছে, তারা তাদের চেহারা কিন্তু মাঝে মধ্যে দেখায়, ৭১ দেখিয়েছে, ৭৫ দেখিয়েছে, ২১ আগস্টে দেখিয়েছে, বিভিন্ন পর্যায়ে তারা দেখায়। কাজে এই অপশক্তির যেহেতু অস্তিত্ব আছে সমাজে, এবং তারা প্রতিনিয়ত চক্রান্ত করছে এবং
একটি প্রক্রিয়ার মধ্যে আছে, তাদের মতন যে সমাজ তারা তৈরি করতে চায় সেটি কিন্তু সাধারণ জনমানুষের জন্য অশান্তির একটি সমাজ হবে। তাদের বিপক্ষে লড়াইটা আমাদের প্রতিনিয়ত করতে হবে যদি আমরা এই শান্তিটা বজায় রাখতে চাই। সেই লড়াইয়ে আপনি কিন্তু সমস্ত কিছু দিয়ে দিতে হবে না, আপনি একটুখানি সময় দেবেন, একটুখানি শ্রম দেবেন, একটু আপনার সম্পদ থেকে কিছু দিবেন। কেন? আপনার নিজের স্বার্থে, নিজের প্রজন্মের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের সাথে, নিজের পরিবার পরিজনের স্বার্থে। আমি কিন্তু এতটুকুই বলতে চাই যে স্বার্থপর ভাবে চিন্তা করলেও আমাদের সবার এই লড়াইয়ে সামিল হতে হবে। কারণ আমাদের মনে রাখতে হবে আমরা যেভাবে বেঁচে থাকতে চাই সেটি আমাদের অর্জন করতে হবে। হয়েছে, কিন্তু আরো অনেক বেশি উন্নয়ন হতো কিন্তু এদেশে, বা সম্ভব ছিল, গত 7 বছরই সম্ভব ছিল। আগের কথা তো বাদই দিলাম, যখন বাংলাদেশের উন্নয়ন ঘটেইনি। কিন্তু কেন এই উন্নয়নগুলো যে গতিতে হওয়ার কথা ছিল হচ্ছে না? কারণ হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে খুবই দুর্ভাগ্যজনকভাবে, যেটি বললাম 75-এর 15 আগস্টের পরে 21 বছর ধরে প্রজন্মের মস্তিষ্ক নষ্ট করা হয়েছে, এবং এই প্রক্রিয়ার মধ্যে একটি অশুভ চক্র রাজনীতিতে জায়গা করে নিয়েছে। এই অশুভ চক্র প্রতিনিয়ত অসত্য কথা বলছে এবং প্রতিনিয়ত তারা বিকৃত মানসিকতার পরিচয় দিচ্ছে। আপনি কিভাবে বুঝবেন? আপনাদেরকে আমি একটা থিওরি শিখাই দিই। কিভাবে বুঝবেন যে কে অসত্য কথা বলছে? 2 জন রাজনৈতিক ব্যক্তিত্ব জাতীয় পর্যায়ে একই বিষয় নিয়ে 2 রকমের কথা বলছে, সাংঘর্ষিক কথা বলছে, তাহলে যে কোনো একজন মিথ্যা কথা বলছে, তাই তো? একটি বিষয় যদি একজন বলে যে 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস এবং বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর একজন যদি বলে না জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে, এটা আমি একটা উদাহরণ হিসেবে দিচ্ছি। বা ধরেন একজন বলছে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর একজন যদি বলে না জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, তাহলে এটি তো সম্ভব নয় যে দুটোই সত্য কথা। এটি হতে পারে, যে কোনো একটি সত্য হতে পারে, দুটো একসাথে তো সত্য হতে পারে না, কারণ সাংঘর্ষিক তো ব্যাপারটা, তাই তো? তার মানে রাজনীতিতে কিছু লোকজন কোন মিথ্যে কথা বলছে, আর যারা এত বড় টাকা মিথ্যা কথা বলতে পারে তারা প্রতিনিয়ত মিথ্যা কথা বলছে। তাহলে আমাদের কাজটা কি হতে পারে? খুব বেশি কিছু না, কিন্তু এটাও কিন্তু এক ধরনের রাজনীতিতে অবদান রাখার ছোট্ট একটা রাজনীতি, যেখানে স্লোগান তাকে একটু খুঁজে বের করতে হবে। কিভাবে? একটু গবেষণা রিসার্চ করার, খোঁজাখুঁজি করে, একটু সময় দেয় দিয়ে খুঁজে বের করতে হবে এই দুজনের মধ্যে কে মিথ্যা কথাটা বলছে। যখন খুঁজে বের করে ফেললাম তথ্য থেকে, তখন এই খুঁজে বের করার পরে ওই মিথ্যাবাদী রাজনীতিবিদকে প্রত্যাখ্যান করতে হবে, তার আর কোনো কথা বিশ্বাস করা যাবে না। এবং যারা বাংলাদেশের ইতিহাসে মিথ্যা কথা বলে, তার আজকের বর্তমান বাস্তবতায় যে রাজনীতির বিষয়গুলি আছে সেগুলোরও মিথ্যা কথা বলছে। তাই এই মিথ্যাবাদীদেরকে যদি আমরা একের পর এক মুখোশ উন্মোচন করতে পারি, এই মিথ্যাবাদীদের যদি একের পর এক আমরা প্রত্যাখ্যান করতে পারি, তাহলে কিন্তু এরা শেষমেশ এরা কিন্তু এই রাজনীতির মাঠ থেকে বিতাড়িত যদি করতে পারি, তাহলে কিন্তু রাজনীতির মধ্যে একটা সুস্থ ধারা ফিরে আসবে। সুস্থ ধারা যদি ফিরে আসে, তাহলে কিন্তু এই যে উন্নয়নের যে গতির কথা বললাম, এটা আরো দ্রুত গতিতে হতে পারত, সেই দ্রুত গতিতে উন্নয়ন হওয়া সম্ভব হবে। কারণ প্রতিনিয়ত যখন মিথ্যা কথা বলা হচ্ছে, তখন কিন্তু এক ধরনের ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, কনফিউশন তৈরি করা হচ্ছে, এবং তখন মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং সিদ্ধান্ত নিতে ভুল করছে। মানুষ ক্ষেত্র বিশেষে বিভ্রান্তির কারণে মানুষ ভুল সিদ্ধান্ত নিলে ভুল মানুষকে ক্ষমতাবান করে ফেলছে, এম্পাওয়ার যাকে বলে ইংরেজিতে। এখন ভুল মানুষকে এম্পাওয়ার করলে কি হবে? 2001 থেকে 2006 যা হয়েছিল আমরা তো দেখেছি, জঙ্গিবাদের উত্থান, দুর্নীতিতে 1 নম্বর বাংলাদেশ পৌঁছে গেছিল, এই ঘটনাগুলি ঘটে। এখন আমাদের হাতে দায়িত্ব এসেছে, এই প্রজন্মের হাতে, সেই ইতিহাসকে আবার বিজয়কে ছিনিয়ে আনা। এবং এখন কিন্তু আমাদের দীর্ঘ সময় লাগবে, এবং সময়ের সাথে সাথে আমাদের সংকল্প এবং সেই ত্যাগ দীক্ষা এবং সেই অবদান রাখার মানসিকতা তৈরি করতে হবে। এবং সেই মানসিকতার জন্য আমাদের লাগবে কমিটমেন্ট, অঙ্গীকার, আর লাগবে প্যাশন।
এই দুইটার সমন্বয়ে আমাদের অনেক সৈনিক তৈরি করতে হবে। সুচিন্তা বাংলাদেশের পক্ষ থেকে আমরা সেই সৈনিক তৈরি করার কাজ করতে চাই, আপনাদের সহযোগিতা চাই এবং বঙ্গবন্ধুর একটু স্বাধীন সার্বভৌম, ভৌগোলিক অর্থে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নয়, অর্থনৈতিক অর্থে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হবে। সেখানেই আমরা আমাদের অবদানটি রাখতে চাই। জটিল একটি বাস্তবতা দেশে একটি ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের বলি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোন গরম তাওয়ার উপরে বসে আছেন, এটা আসলে দূর থেকে বোঝা যাওয়াটা খুবই কঠিন কাজ। এর মধ্যে থেকে একটি দেশকে ঘুরিয়ে সঠিক রাস্তায় নিয়ে আসা যে কি কঠিন কাজ, ছোট্ট একটি উদাহরণ বলি। বাংলাদেশের থেকে আমেরিকা 70 গুণ বড় একটা রাষ্ট্র, আপনাদের সবাই আমি নিশ্চিত জানি 70 গুণ বড়। মানে আমেরিকা থেকে বাংলাদেশের ল্যান্ড সাইজ যদি দেখি আমরা 70 ভাগের 1 ভাগ। কিন্তু আমেরিকার পপুলেশন, জনসংখ্যা কিন্তু বাংলাদেশের থেকে 70 গুণ বেশি না, মাত্র 2 গুণ বেশি। তাহলে বাংলাদেশের যে ল্যান্ড তার সাথে প্রপোর্শনেটলি যে জনসংখ্যা, সেটা যদি আমেরিকাতে হইতে হয় তাহলে আমেরিকার জনসংখ্যা বাংলাদেশের 70 গুণ হতে হবে। তাই যদি হয় তাহলে আপনার কি ধারণা বারাক ওবামার মাথায় একটা চুল অবশিষ্ট থাকবে? প্রত্যেকটা চুল পড়ে যাবে তার মাথায়। ওই দেশ সে সামলাতে পারবে না। সেই কাছে এরকম একটি দেশ সামলাচ্ছে। অথবা চিন্তা করেন আমাদের পপুলেশন যদি 70 গুণ কম হয় তাহলে দেশের পার ক্যাপিটা ইনকাম কত দূরে চলে যাবে? আমরা মিডল ক্লাসে ঢুকলাম, আমরা তো ডেভেলপ কান্ট্রি হয়ে যাবো। অনেক সমস্যা রাতারাতি চলে যাবে। শেখ হাসিনা কোন গুরু দায়িত্ব নিয়ে বসেছে এবং পৃথিবীর সবচেয়ে কঠিনতম একটা দেশের দায়িত্ব নিয়ে বসছে। যে কারণে ইন প্রিন্সিপাল আমি একটা জিনিস এগ্রি করি না, সেটি হচ্ছে যে শেখ হাসিনা মাহাথির মোহাম্মদ। শেখ হাসিনা মাহাথির মোহাম্মদের চেয়ে অনেক বড় এবং কঠিন কাজ করছে। মাহাথির মোহাম্মদের জন্য অনেক সহজ ছিল শেখ হাসিনার তুলনায়, কারণ মালয়েশিয়া এত জটিল একটি রাষ্ট্র নয় যে জটিলতা এদেশে আছে। লি কুয়ান ইউ হচ্ছে অনেক বড় নেতা শেখ হাসিনা, যেটা আমি মনে করি, এবং এটা কিন্তু বুঝে ভেবে চিন্তে অ্যানালিসিস করার পর আমি বলছি, অন্ধ ভক্তের মতন বলছি না। এই দেশটা আসলে অনেক জটিল একটি জায়গায় দাঁড়িয়ে, এবং শেখ হাসিনাকে কিন্তু সাকসেসফুল হতে হবে। আগামী নির্বাচনের আগে আমরা যে বার্তা নিয়ে জনগণের কাছে পৌঁছতে চাই সেটি আপনাদের সাথে একটু শেয়ার করি। সেই বার্তাটি হবে যে উন্নয়ন দেশে হচ্ছে এবং হবে, উন্নয়নের জন্য সময় দরকার এবং এটা একটা কন্টিনিউটি দরকার। এবং পৃথিবীর সব দেশে যেখানে উন্নয়ন হয়েছে, যে দেশগুলি উন্নয়নের মডেল হিসেবে আছে, প্রত্যেকটি দেশে কোন একটি রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তিত্ব দীর্ঘ সময় ক্ষমতায় ছিল। মালয়েশিয়ার এক্সাম্পল, মাহাথিরের এক্সাম্পল যদি বলি, দীর্ঘদিন মাহাথির মোহাম্মদ ক্ষমতায় ছিল, যে যার ফলশ্রুতিতে মালয়েশিয়া একটি উন্নয়নের মডেল হয়ে পৃথিবীতে প্রেজেন্ট করা হয়। সিঙ্গাপুরের কথা যদি বলেন, লি কুয়ান ইউর কথা আসে। এমনকি আমেরিকার কথা যদি বলি, যে আমেরিকাতে 2 বারের বেশি একজন ব্যক্তি প্রেসিডেন্সিয়াল ইলেকশনে ক্যান্ডিডেট হতে পারে না, কিন্তু সেই আমেরিকাতেও 1933 সালে যে গ্রেট ডিপ্রেশন হয়েছিল, আমি নিশ্চিত আপনারা অনেকে এটা জানেন, যাদের অর্থনৈতিক বিশাল বিপর্যয় হয়েছিল, এটাকে তারা বলে গ্রেট ডিপ্রেশন। আমেরিকা এত বড় অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যায়, এবং সেই বিপর্যয় কাটিয়ে উঠে আমেরিকা পৃথিবীর ওয়েলথিয়েস্ট, সবচেয়ে ধনী রাষ্ট্র হয়েছিল একটি মাত্র কারণে, কারণ এফডিআর, ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট পরপর 3 বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিল, ফুল টার্ম কমপ্লিট করেছিল, এবং 4র্থবার নির্বাচিত হওয়ার পরে তারপরে আমেরিকানরা আবার সেই আইন করে যে 2 বারের বেশি হতে পারবে না। কিন্তু যে সময় প্রয়োজন ছিল আমেরিকাতে, তখন কিন্তু এক ব্যক্তির কন্টিনিউয়েশন 3 টার্ম 4 টার্মে প্রয়োজন হয়েছিল। সেটি যদি না থাকতো, যদি ঘন ঘন বদল হতো, তখন আমেরিকাও কিন্তু এই গ্রেট ডিপ্রেশন থেকে বেরোয় আসতে পারত না। তো মানুষের মধ্যে একটা জিনিস আপনাদের, এবং এটা কোনো চালাকির বিষয় নয়, এটা কথাটা সত্যি, এই সত্যি কথাটা মানুষের মধ্যে ঢুকিয়ে দিতে হবে,
বাংলাদেশের উন্নয়নের সাথে পৃথিবীতে যে উদাহরণগুলি আছে আমরা যেটা দেখছি সেই উদাহরণগুলি সামনে নিয়ে আসতে হবে। যে কোনো দেশে উন্নয়ন হয়েছে একজন নেতৃত্বে দীর্ঘ সময় সেই দেশে শাসন কার্যে থাকতে হয়েছে, কারণ যে পলিসি যে নীতি তিনি গ্রহণ করেন তার একটি কন্টিনিউয়েশন দরকার হয়, সেটি একটি দীর্ঘ সময় ধরে চলতে হয়। বারে বার যদি তার ব্যত্যয় ঘটে, পরিবর্তন ঘটে, তখন কিন্তু উন্নয়ন আরো স্রোত হয়ে যায়। আর বাংলাদেশের ক্ষেত্রে তো এটা আরো উল্টো, এটা যদি পিছন দিকে নিয়ে যাবে, এখানে বিদ্যুতের উৎপাদন হবে, ওখানে যে তারা কমিয়ে দিবে, এখানে খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে সারপ্লাসে যাবো, ওখানে তারা ঘাটতিতে নিয়ে আসবে। তো প্রত্যেকটি ক্ষেত্রে তারা উল্টো দিকে আমাদেরকে নিয়ে যাবে। তো এই জায়গাটি আমাদের পরবর্তী নির্বাচনের আগে আমি যেটা মনে করি, আপনার এক একজন এই বার্তা বহনকারী সৈনিক হয়ে উঠুন। অবস্থান প্রেক্ষিত নিয়ে আমি অনেক কথা বললাম। আপনারা অনেকেই জানেন যে ডেভিড ফ্রস্ট বঙ্গবন্ধুকে একটি প্রশ্ন করেছিলেন যে হোয়াট ইজ ইউর কোয়ালিফিকেশন। উনি উত্তর দিয়েছিলেন কি, I love my people. তারপর ওনাকে জিজ্ঞেস করেছিলাম হোয়াট ইজ ইউর ডিসকোয়ালিফিকেশন। I love them too much. That was his disqualification. And সত্যি সত্যি আমরা মানুষকে ভালোবাসবো, কিন্তু অমানুষদেরকে নয়। আমরা কিন্তু সারা জীবন মুক্তিযুদ্ধ চেতনার পক্ষের মানুষগুলো মার খেয়েছি। ৭১-এ মেরেছে, ৭৫-এ মেরেছে, ৭৫ পরবর্তী সময় মেরেছে, সারাক্ষণ মার খেয়েছি। এটি কিন্তু বাস্তবতা। কিন্তু আমরা মানুষকে ভালোবাসবো, কিন্তু হত্যাকারী এবং খুনি যারা, অপশক্তির প্রতিনিধি যারা, তাদের কিন্তু আমরা কোনো ছাড় দিতে চাই না, তাদেরকে আমরা কোনো ছাড় দিতে চাই না। We don't want to love them. এখন আমরা অনেক বেশি প্র্যাগম্যাটিক হতে চাই। আমরা যেমন ইমোশনাল, আমাদের তেমন কৌশলী হতে হবে। আমরা we have to be, যেটা ইংরেজিতে বলে, we have to be dirty to play with the dirt. ময়লার সাথে খেলতে গেলে ওদের সাথে আমরা একইভাবে খেলতে। এখন আমরা আর ওই পলিসির মধ্যে থাকবো না যে ওরা আমাদেরকে অ্যাটাক করবে। অ্যাটাক বলতে আমি ফিজিক্যাল অ্যাটাকের কথা বলছি না, যে অ্যাটাক ওরা সারা জীবন করেছে, একটার পর একটা মিথ্যাচার করেছে আমাদের বিপক্ষে। ৭২-৭৫ সময়কার ঘটনা নিয়ে কত মিথ্যাচার তারা করেছে, এবং সেই মিথ্যাচার কিভাবে করেছে তারা। এদিকে বিসমিল্লাহির রহমানির রহিম বিক্রি করেছে রাজনীতিতে, বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে, বলার প্রথম কথাটা যেটা বলেছে তারপরে সেটা একটা ডাহা মিথ্যা কথা বলেছে। এই হচ্ছে তাদের ধর্মের নমুনা, ধর্মের প্রতিকৃতি। এই মিথ্যাচার করে তারা সারা জীবন এখন পর্যন্ত আমরা যা দেখছি যে আমাদের বিপক্ষে তারা একটা বিভ্রান্তি বেড়াজাল তৈরি করেছে। আর আমরা কি করেছি, আমরা তাদের মতো তো মিথ্যা কথা বলতে চাই না, আমরা মিথ্যাবাদীও নই, আমাদের দরকারও নেই। আমরা যেটি করেছি, আমরা শুধু ডিফেন্সিভে দেখেছি। ওরা আমাদের অ্যাটাক করেছে মিথ্যা বলে, আর আমরা বলার চেষ্টা করেছি যে না, এটা সঠিক না, আমরা এটা করিনি, আসলে সত্যটা এটা। ঠিক আছে, কিন্তু এখন আমাদের পলিসি হচ্ছে ওরা আমাদের অ্যাটাক করবে, আমরা শুধু ডিফেন্সিভে খেলবো না, আমরা অফেন্সিভে খেলবো। আমরা উইল অ্যাটাক দেম ব্যাক, উই উইল অ্যাটাক দেম ব্যাক। ওরা আমাদের এগেইনস্টে মিথ্যা কথা বলবে যে আমরা কতটা খারাপ, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করবে, কিন্তু আমাদের হাতে যথেষ্ট সত্য আছে ওরা কতটা খারাপ সেই কথাগুলি বলা, এবং মানুষের চোখে ওদের আসল চরিত্র উন্মোচন করে দেয়। ওরা কতটা বিকৃত রুচি, বিকৃত মস্তিষ্কে কতটা খারাপ ওরা, যারা 15 আগস্টে এরকম শোকাবহ দিনে জন্মদিন পালন করে। এটা ঘরে ঘরে যে আমাদের বলতে হবে কতটা বিকৃত রুচি, এবং কি অদ্ভুত বিকৃত একটা যুক্তি দেখায় যে কেউ কি 15 আগস্টে জন্মাবে না। যদি সত্যিও হয়ে থাকে তার জন্মদিন 15 আগস্টে, কোন মানুষ যদি অমানুষ না হয় এই দিনে কি জন্মদিন পালন করতে পারে? করতে পারে না। আর তারা একটা মিথ্যা জন্মদিন বানিয়ে এটা করে। এই বিকৃত মস্তিষ্কের মানুষগুলোকে যদি আমরা বিতাড়িত না করতে পারি, এবং এদের যদি আসল চেহারা যদি উন্মোচন করতে না পারি, এদের মিথ্যাচার যদি আমরা উন্মোচন করতে না পারি, এবং আমাদের ডিফেন্সিভে থাকলে চলবে না, আমাদের অফেন্সিভে অ্যাটাকিং হতে হবে। একেবারে সরাসরি ভাবে ওরা কতটা করাপ্ট, ওরা কতটা চোর, ওরা কতটা বিকৃত, ওরা কতটা নষ্ট,
ওরা কতটা মিথ্যাবাদী, এগুলো আমাদের কনস্ট্যান্টলি মানুষের সামনে তুলে ধরতে হবে। এই প্রোপাগান্ডার মধ্যে আমাদের ঢুকতে হবে। এটা কিন্তু আমি স্ট্রেট ফরওয়ার্ড এখন বলতে চাই। আমরা ওরা যে মিথ্যাচার করে আমাদের বিপক্ষে, সেটাকে ব্যাটল করা এবং আমরা কতটা আসলে খারাপ না, এই কথাটা যতটা বলতে হবে তার চেয়ে বেশি ওরা কতটা খারাপ, সেই ওদের আসল চরিত্র উন্মোচন করা অনেক বেশি জরুরি, যাতে করে এই খারাপ মানুষগুলি অপশক্তি সমাজে আর টিকতে না পারে। আজকে এই প্ল্যাটফর্ম থেকে, যদিও একটা ক্ষুদ্র ছোট প্ল্যাটফর্ম, তাও এখান থেকে আমরা সবাই মিলে আহ্বান জানাতে চাই, যদিও আমরা মনে করি না এই আহ্বান বা যেখান থেকেই জানানোর কোনো গুরুত্ব আছে তাদের, 15 আগস্টে কেক কাটা এই জাতি আর সহ্য করবে না, আমরা করতে চাই না। আমরা চারিদিক থেকে ঠিক চাই এটা, এবং আমরা যে কোনো যে জায়গা থেকে আছি সেইখান থেকে আমরা এটা প্রোটেস্ট করবো, প্রতিবাদ করবো। এই 15 আগস্টে যদি কেক কাটা হয় এবং তাদেরকে আমরা প্রত্যাখ্যান করতে চাই যারা এটা সমর্থন, যারা এটা করে, এবং যে যার জায়গা থেকে ধিক্কার জানাবেন, ফেসবুকে হোক, অনলাইনে হোক, অফলাইনে হোক, যে যেখানে থাকবেন, নিউজ পেপার হোক, যে যেখানে দাঁড়িয়ে থাকবেন ঠিক ওই জায়গা থেকে ধিক্কার জানাবেন এবং প্রতিবাদ করবেন। এই নোংরামিকে আমরা সহ্য করতে পারি না দেশে, এবং এটা তারা কিন্তু আমাদের এই সহিষ্ণুতার, আমাদের সহ্য ক্ষমতাকে তারা অ্যাবিউজ করছে, অপব্যবহার করছে, এবং ধীরে ধীরে আমাদেরকে অনেক বেশি অফেন্সিভ হতে হবে। এত নোংরামিকে আমরা আর সহ্য করতে পারি না। যাই হোক, এটাই আমার শেষ কথা। আপনাদেরকে অনেক ধন্যবাদ সবাইকে, ভোট জন্য অনেকক্ষণ কথা শুনবেন। হয়তো আবার কখনো দেখা হবে, আরো আলাপ আলোচনা হবে। আমি আসলে একটা কথা বলতে অতটা কমফোর্টেবল ফিল করি না, ইন্টারাকশনটা হলে আরো ভালো হয়। সামনে কোনো এক সময় হয়তো সেটিও হবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।